ব্যারিস্টার এম মাসুম, 2026 সালের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশ নতুন করে যে বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে, তা মোকাবেলায় এখন থেকে কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার বলে মনে করেন আপনি? এখন যেটা দেখা যাচ্ছে, ধরেন আমরা যে এলডিসি গ্রাজুয়েশন করব, কিন্তু এলডিসি গ্রাজুয়েশন নিয়ে তো আমাদের যে প্রিপারেশনটা দরকার ছিল সেই প্রিপারেশনটা তো হয়নি। এবং সেইটা কিন্তু বারবার বলা হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশনটা কিভাবে পিছিয়ে দেওয়া যায়। যেমন ধরেন আমরা যেই সাবস্ক্রিপশনগুলি যেগুলি দেওয়া ছিল আমাদের, প্রত্যেকটা জায়গায় ধরেন ইনসেন্টিভ ইয়েগুলি সেগুলি কিন্তু সেই ইনসেন্টিভগুলি আমাদের কিন্তু রিমুভ করে দিতে হবে। তার মানে যদি সেই ইনসেন্টিভ যদি আপনি রিমুভ করে দেন, তাহলে যে ইন্টারন্যাশনালি যেই চ্যালেঞ্জগুলি পড়বে আমাদের লোকাল ম্যানুফ্যাকচারার এবং টোটাল বিজনেস সেক্টরে যেই ধরনের ইনফ্লুয়েন্সটা আসবে, সেটা কিন্তু ফেস করার মতো আমরা সেই অবস্থায় নেই। এবং সেই জন্যই আমার কাছে যেটা মনে হয় যে এলডিসির রাইট টাইম আমরা এখন পর্যন্ত আসিনি। এবং আপনি দেখবেন আমরা যে বাহির থেকে যে আমাদের বড়োয়িংটা হয় ইন্টারন্যাশনাল, ধরেন আইএমএফ থেকে বা এডিবি থেকে বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে, সেখানে কিন্তু আমাদের কস্ট অফ ফান্ডিংটা অনেক বেড়ে যাবে ফিউচারে। আমরা তো স্বাধীনতার পর 53 বছর পার করলাম, 54 বছর পার করলাম, আর কত বছর গেলে আমরা এলডিসি গ্রাজুয়েশনের জন্য আমরা যোগ্য হব? দেখেন পার্শ্ববর্তী ভিয়েতনাম বলেন কিংবা অন্যান্য দেশ বলেন, কত পরে কোরিয়া, কত পরে এসে না, কিন্তু মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও অনেক দেশে স্বাধীন হয়েছে এবং তারা কোথায় চলে গেছে, আর আমরা এখনো আপনার এই একই কথা বলে যাচ্ছি। সেই জায়গাটায় যেই দেশে ধরেন আপনার জিডিপির 1%-এর নিচে এডুকেশনে ইনভেস্ট আপনার অ্যালোকেট করা হয়, জিডিপির 1%-এর নিচে আপনার হেলথ সেক্টরে আপনার অ্যালোকেট করা হয়, সেই জায়গা থেকে যেখানে একটি কমপ্লিট ব্যাংকিং সেক্টর, যেটা টোটাল ইনভেস্টমেন্টের আপনার টোটাল পোর্শনটাই আসে ব্যাংকিং সেক্টর থেকে, সেটা পুরোটাই লুট হয়। এবং যেখানে কোনো ক্যাপিটাল মার্কেট, একটা সাউন্ড বা হেলদি ক্যাপিটাল মার্কেট থাকার কথা, সেখানে ক্যাপিটাল মার্কেট বলতেই নেই। ধরেন আমাদের যদি আমি ধরি লাস্ট ইয়ার থেকে এই 15 মান্থসে একটা ভালো কোম্পানি, একটা আইপিও, যে ভালো একটা কোম্পানি বা ভালো লিস্টিং এখন পর্যন্ত সেটা হয়নি। এবং আমরা দেখছি যে যেই আমাদের যে ইন্ডেক্স এখন 4800, সেটা 6000 থেকে আরও কমছে। আপনার নেট ক্যাপ 7000 কত 7,50,000 মতো ছিল, সেটা 6,75,000। আপনার আমাদের কি বলে 16 লাখের উপরে আমাদের বিও অ্যাকাউন্ট, যেটা আগে 2010-এ ছিল 30 লাখের মতো, সেখান থেকে কমে অ্যাক্টিভ এখন অনলি 12 লাখের মতো বোধ হয়। তাহলে ওভারঅল যে আমাদের যে ইকোনমির যে ইন্ডিকেটরগুলি, সব ইন্ডিকেটরগুলি তো নেগেটিভের দিকে যাচ্ছে। কিন্তু যেটা হলো যে পজিটিভ যেই পার্টটা, সেটা হলো যে আমাদের যে রেমিটেন্সের, আপনি দেখেন প্রায় $32 বিলিয়ন ক্রস করতে পারে এবার ডিসেম্বর, যেটা মনে হচ্ছে। আমরা সেই জায়গাটা যেভাবে স্কিল লোকজন, যদি আমরা এখানে ভোকেশনাল ট্রেনিং দিয়ে যদি এই ছেলেমেয়েগুলিকেই যদি আমরা বাইরে পাঠাতাম, তাহলে আমাদের দেখা যেত এই 32-র জায়গায় হয়তো বা $60 বিলিয়ন চলে আসতো। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমাদের ধরেন প্রত্যেকটা ইনস্টিটিউশনই তো এখন সাফার করতেছে। কোন ইনস্টিটিউশনটা মেরিটোক্রেসি বেসিসে রান করছে? কোথাও যার যেখানে থাকার দরকার না তাকে আপনি সেখানে দিচ্ছেন, অথচ যার যেখানে থাকা দরকার তাকে আপনি দিচ্ছেন না। আপনি এখন এই আমাদের ইন্টারিম গভর্নমেন্টইটা দেখেন না, আপনি এক ফাইন্যান্সিয়াল সেক্টর ছাড়া আপনি দেখেন না কোন জায়গাটা কোন রাইট পারসনটা আছে। তাহলে আমাদের এই মেরিটোক্রেসিকে আমরা কখনোই প্রায়োরিটি দেইনি, এবং না দেওয়ার কারণে আজকে আমরা এই জিনিসগুলি সাফার করতেছি। এবং আমাদের টোটাল ইকোনমিটা যেভাবে সাফার করছে, এটা তো হিস্ট্রিতে 36% এখন নন পারফর্মিং লোন। পৃথিবীতে যুদ্ধ হওয়া কোন রাষ্ট্র আছে যেখানে মানে যুদ্ধ পরবর্তী দেশে এরকম অবস্থা নাই, বিরাজ করছে না, নন পারফর্মিং লোন হয়? যেই সিচুয়েশন, সেই সিচুয়েশনটায় আমরা বঞ্চ এটা ট্র্যাপে পড়বো যদি আমরা গ্রাজুয়েট করি এই সিচুয়েশনে। আমার কাছে সেটা মনে হয়, কারণ অনেক ধরনের ইনসেন্টিভ, যে ইনসেন্টিভগুলি থেকে আমরা পরে বঞ্চিত হব, এবং যেটা ফেস করার মতো সেইটা আমাদের সেই অ্যাবিলিটি ডেভেলপ হয়নি। জি ব্যারিস্টার মাসুম, রাজস্ব ঘাটতি কমাতে সরকার বারবার করের উপর নির্ভর করছে, এতে মধ্যবিত্ত উৎপাদন খাতের চাপ আরো বাড়ছে, এর সমাধান কি? আমার কাছে যেটা মনে হয়, দেখেন আপনি যদি ট্যাক্সের নেট ক্যাপ কিন্তু তারা বাড়ছে না। আপনি এই যারা ট্যাক্স পেই, আপনি খবর নিয়ে দেখেন
এক একজনের ফাইল 3বার 4বার করে আপনার একবার অর্থোডক্সে ফলায়, মানে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করানো হচ্ছে। অথচ আপনি দেখেন এই যে আমাদের এই ট্যাক্স জিডিপি এই 7%ই রয়ে গেছে। সাথে সাথে আপনি দেখেন যে 5 মান্থসের যে কালেকশন 1,73,000 কোটি টাকা আমাদের হওয়ার কথা, সেখানে আমরা হয়েছে মাত্র 1,45,000, অ্যারাউন্ড 24,000 কোটি টাকা আমাদের ডিউজ, মানে এখনো কমপ্লিট হয়নি। তো ওভারঅল যদি বিজনেস ভালো থাকে এবং যেটা হলো যে ইনস্টিটিউশনগুলিকে ডেভেলপ করতে হবে, এই যে যে রিফর্ম করা হয়েছে সেই রিফর্মের যে প্রতিফলন পাওয়া, সেই প্রতিফলন তো আমরা কিছু দেখছি না। এবং এইটা করবে কারা? এখন যাদেরকে আপনি দায়িত্ব দিচ্ছেন তারাই যদি ধরেন এটাকে লুটের একটা কারখানা বানিয়ে নেয়, তাহলে তো আর এইটা কখনোই ডেভেলপ হবে না। সেই জন্য আপনার অ্যাকাউন্টেবিলিটির অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। যেমন ধরেন এই যে যে ব্যাংক ইন্ডাস্ট্রিতে যে এত লুট হলো, আপনি এই ইকোসিস্টেমে যারা স্টেক হোল্ডার ছিল, যাদের স্ট্রেইট ইনভলভমেন্ট ছিল, আপনি তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে এনেছেন? আনেননি। প্রত্যেকটা ইনস্টিটিউশনেই তাদের যাদের যে রোল ছিল, যাদের কারণে ঘটনাগুলি ঘটলো, আপনার তো সকলকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। যদি আপনি আনতে পারতেন তাহলে নেক্সট যেই একবার চিন্তা করতো যে পিছনে যে যারা করেছে তাদের তো পানিশমেন্ট হয়েছে, তার মানে আমি আর করব না। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু বাই বার্থ হলো গ্রিডি। এটা আপনাকে দেখতে হবে যে আপনি যখনই তাকে অপরচুনিটি দিবেন, সে ওয়ান ওয়ে অর আদার ওয়ে সে চেষ্টা করবে সেটা অ্যাবিউজ করার জন্য। যখনই আপনার একটা ইকোসিস্টেম ডেভেলপ হবে যে সে জানে যে সে কিছু করলে এটা ধরা পড়বে এবং এটার পানিশমেন্ট তার জন্য নির্ঘাত, তখন কিন্তু আর সেই কাজগুলি করবে না। সেই জন্য কিন্তু আপনাকে মেকশিওর করতে হবে অ্যাকাউন্টেবিলিটি, এবং এটা প্রত্যেকটা সেক্টরেই আপনাকে করতে হবে, যেটা আমাদের দেশে আমরা অ্যাবসেন্স দেখি, যার জন্য এটা রিপিটেশন হচ্ছে।